প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। খোলা আকাশের নিচে দাঁড়ালে মনে হয় উপরে কিছু নেই, কিন্তু আমাদের পৃথিবী বায়ুর স্তর দ্বারা ঢাকা রয়েছে। পৃথিবীকে ঘিরে এই যে বায়ুর স্তর রয়েছে, এটাই হলো বায়ুমণ্ডল। পৃথিবীর আকর্ষণে এই বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আটকে থাকে। এই বায়ুমণ্ডল কিছু গ্যাস দিয়ে তৈরি, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। এই বায়ুমণ্ডলকে কতগুলি স্তরে বিভক্ত করা যায়, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ইত্যাদি। যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে যায়, কারণ উপরের স্তরগুলির বায়ুর চাপ নিচের স্তরে পড়ে। সুতরাং যত উপরে উঠব তত বায়ুর ঘনত্বও কমে, বায়ুর চাপও কমে। যদি স্তরগুলোর মধ্যে তুলনা করা যায়, তাহলে সবথেকে বায়ু ঘনত্ব বেশি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং বায়ুর চাপও বেশি এখানে। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠের ঠিক উপরের স্তর, যেখানে আমরা বসবাস করি, সেটাই হলো ট্রোপোস্ফিয়ার। এখানে ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি থাকে, মেঘের সৃষ্টি হয়, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বা ঝড় ঝঞ্ঝার স্তর বলে। যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব, চাপ তত কমে। পর্বতে উঠলে আমরা জানি শ্বাসকষ্ট হয় এবং চামড়া ফেটে যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। আমরা জানি দার্জিলিং, শিলং খুবই ঠান্ডা। এই স্তরের শেষ সীমায় উষ্ণতা -56°C পর্যন্ত কমে যায়। ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী একটি খুব অল্প সরু স্তর হলো ট্রোপোপজ। এখানে তাপমাত্রা স্থির থাকে। এই গ্রাফটা দেখলে বোঝা যাবে, এই গ্রাফে অনুভূমিক অক্ষটা হলো তাপমাত্রা অক্ষ এবং উল্লম্ব অক্ষ হলো উচ্চতা। যত উপরের দিকে যাওয়া হচ্ছে তত তাপমাত্রা কমছে। এই দিকে যাওয়া মানে তাপমাত্রা কমা, জিরোর দিকে যাচ্ছে। এবং ট্রোপোস্ফিয়ারের যে শেষ সীমা, সেখানে তাপমাত্রা দাঁড়াচ্ছে -56°C। এরপর একটু মতো স্থান, এই জায়গাটায় দেখা যাচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে। এই জায়গাটাই হলো ট্রোপোপজ। তারপরেই স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সেখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। ডান দিকে যাওয়া মানে তাপমাত্রা বাড়া। স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকে। বায়ুর বাধা কম বলে এই স্তরে জেট প্লেন চলাচল করে। অক্সিজেন কম থাকায় এখানে শ্বাস নিতে কষ্ট হয়। এই স্তরে ধূলিকণা ও জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে,
ফলে মেঘ বৃষ্টি ঝড় হয় না, তাই একে শান্তমণ্ডল বলে। এই স্তরে ওজোন গ্যাসের স্তর থাকে এবং এই ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে, তাই উষ্ণতা বৃদ্ধি পায়। এই কারণে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা বাড়ে এবং বাড়তে বাড়তে 0°C পর্যন্ত হয় শেষ সীমায়। একে যেহেতু ওজোন গ্যাসের স্তর রয়েছে, তাই এই স্তরকে ওজোনস্ফিয়ারও বলে। এই স্তরের শেষে থাকে স্ট্র্যাটোফজ, যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা চেঞ্জ হয় না, খুব সরু একটা স্তর থাকে। এর পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর। এখানে ওজোন গ্যাসের ঘনত্ব কমতে থাকে এবং সেই কারণে উষ্ণতাও কমতে থাকে। এটা হচ্ছে সবথেকে শীতল স্তর এবং এই স্তরের উষ্ণতা শেষের দিকে, মানে সবথেকে উপরের দিকে 95°C পর্যন্ত হয়ে যায়, মানে কমে যায়। এই স্তরে উল্কা পুড়ে ছাই হয়, অর্থাৎ যে উল্কাগুলো পৃথিবীর দিকে আসে সেখানে সেই উল্কা এই স্তরে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের কারণে পুড়ে যায়। মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর হলো থার্মোস্ফিয়ার। এই স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে। সৌর বিকিরণের এক্স রশ্মি, গামা রশ্মি এই স্তরে শোষিত হয়। আসলে সূর্য থেকে যে রশ্মি আসে তার মধ্যে অনেক ধরনের বিকিরণ থাকে, এক্স রে, গামা রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে। তার মধ্যে এক্স রে এবং গামা রে এই থার্মোস্ফিয়ারে শোষিত হয় এবং এরপরে নিচের যে স্তরটি নিয়ে আলোচনা করলাম, স্ট্র্যাটোস্ফিয়ার, মানে মেসোস্ফিয়ারের নিচের স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্তরে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি শোষিত হয়। আর থার্মোস্ফিয়ারে যেহেতু এক্স রশ্মি এবং গামা রশ্মি শোষিত হয়, তাই এর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং প্রায় 1200°C পর্যন্ত উষ্ণতা বাড়তে বাড়তে হয়ে যায়। যেহেতু এই স্তরে আয়ন রয়েছে, তাই মানে এইখানে এই স্তরে যে বায়ু কণা সেগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নমণ্ডলও বলে। সূর্য থেকে যে আয়নিত কণার স্রোত ধেয়ে আসে, মানে সূর্য থেকে বিকিরণের সঙ্গে সঙ্গে কিছু আয়নিত কণার স্রোতও আসে, যেগুলো এই স্তরে ধাক্কা খেয়ে সংঘর্ষের ফলে মেরুজ্যোতি বা অরোরার সৃষ্টি হয়। অরোরা হচ্ছে বেশ আলোর মেলা বলা যেতে পারে, যেমন ছবিতে দেখতে পাচ্ছি। মেরু অঞ্চলেই দেখা যায় এটা, কারণ পৃথিবীর দিকে আসার সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই আয়নিত কণাকে বাধা দেয় এবং এটা পিছলে গিয়ে মেরু অঞ্চলে এসে পড়ে, ধাক্কা খায় এবং এই মেরুজ্যোতির সৃষ্টি হয়। এই স্তরে যে আয়নমণ্ডল রয়েছে সেটা পৃথিবীর থেকে পাঠানো যে রেডিও ওয়েভ সেগুলোকে প্রতিফলিত করে, আমরা সেই কারণে রেডিও কথাবার্তা শুনতে পাই। এর পরবর্তী স্তর, থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে রেডিও ওয়েভ প্রতিফলিত হয়, কিন্তু এর থেকে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, যেগুলো মোবাইল ওয়েভ বা টিভির যে ওয়েভ, সেগুলো আয়নোস্ফিয়ারে প্রতিফলিত করতে পারে না। সেগুলো এক্সোস্ফিয়ারে থাকা কৃত্রিম উপগ্রহগুলো প্রতিফলিত করে এবং আমরা মোবাইল, টিভি চালাতে পারি। এই স্তরেই কৃত্রিম উপগ্রহগুলো থাকে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। এর পরবর্তী স্তর এবং শেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে এটা এক্সোস্ফিয়ার থেকে শুরু হয়ে একদম বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এটা হলো বিভিন্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কীভাবে পরিবর্তন হয় তার একটি লেখচিত্র। প্রথমে দেখতে পাচ্ছি যে আগে আলোচনা করেছি যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে এবং এরপর ট্রোপোফজ সেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা স্থির থাকে
এবং এরপর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা বাড়ছে এবং আবার কিছুটা সময় স্থির থাকে স্ট্র্যাটোপজ। তারপর আবার মেসোস্ফিয়ারে তাপমাত্রা কমতে থাকে। তারপর আবার পরবর্তী স্তরে থার্মোস্ফিয়ারে তাপমাত্রা বাড়তে থাকে। এইভাবে গ্রাফটি দেখানো হয়েছে। ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম।